Right. Hello and welcome FPL managers to ঘন ফুটবল। আমরা উইকলি আমাদের পডকাস্ট নিয়ে আবারও ফেরত এসেছি ফুট আলোচনা দ্য এফপিএল ঘন শো, যেটা বেসিক্যালি একটা প্রিভিউ শো যেখানে আমরা গেম উইক 8 নিয়ে আজকে ডিসকাস করব। আমাদের সাথে আজকে যারা গেস্ট আছে সবাই পরিচিত, সো সবাই আপনারা যারা রেগুলার ভিডিও দেখছেন তারা সবাই আপনারা আমাদের প্রত্যেকটা গেস্টের সাথে পরিচিত। সো আমরা আজকে পরিচয় পালা অ্যাভয়েড করলাম। বাট শুরু করার আগে আমি যেটা বলতে চাই আসলে সেটা হচ্ছে যে আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব এবং প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট যদি কোনো কিছু জানার থাকে। আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করছি উইকলিতে অ্যাটলিস্ট 4টা করে, তো অবশ্যই বেল নোটিফিকেশন প্রেস করবেন। কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো আজকে শোতে যেটা থাকছে সেটা হলো বেসিক্যালি ফিক্সচার থাকছে, ট্রান্সফার্স থাকছে, ক্যাপ্টেন্সি ডিসিশনস ফর গেম উইক 8 এবং ডিফারেন্সিয়ালস যেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। তো শুরু করার আগে আমি যেটা বলবো সেটা হলো যে আমি একটা ছোটখাটো একটা গেম উইকের কভারেজ দিতে চাচ্ছিলাম গত গেম উইকের। সেটা হলো গেম উইক অ্যাভারেজ ছিল 52, উইচ ইজ ওকে, নট গ্রেট বাট নট এক্সিলেন্ট, আবার নট টু বিলো। আমার জন্য আমার সবচেয়ে খারাপ গেম উইক গেছে এখন পর্যন্ত। ওয়ার্স্ট এভার গেম উইক আই এভার হ্যাড। রাইট, রাইট, থ্যাঙ্কস শেয়ার করার জন্য। সো যেটা হয়েছে যে আলটিমেটলি অনেকেই চিপ খেলেছেন আবার অনেকেই চিপ খেলেন নাই। সো চিপের ক্ষেত্রে আমি যদি বলি যে 2.28%-এর টোটাল ম্যানেজার্সরা অলরেডি ওয়াইল্ড কার্ড খেলেছেন এই গেম উইকে। 1.0%-এর মানুষরা অলরেডি ট্রিপল ক্যাপ্টেন খেলেছেন। ফ্রি হিট খেলেছেন 0.89%-এর মানুষ ম্যানেজার্স, এবং বেঞ্চ বুস্ট খেলেছেন হলো 0.74। সবচেয়ে টপ ক্যাপ্টেন ছিল হলো এই গেম উইকের জন্য আসলে কেইন, 24.57, তারপরে ছিল সান 21.47 এবং সালা 19.02। বাকিরা সবাই হলো সিঙ্গেল ডিজিটের ক্যাপ্টেনশিপ ওনার ছিল। সো যদি আপনার ক্যাপ্টেন সিঙ্গেল ডিজিটের হয়ে থাকে এই তিনজন ছাড়া, then you had a very good game week কারণ আপনার your captain was basically differential. Anyway, so moving on, um, let's look forward to game week 8. At least I am looking forward to game week 8. I'm quite excited about game week 8. আশা করি at least 31 এর চেয়ে আসলে আর খারাপ কি হইতে পারে। So let's go on with that. হইতে পারে ভাই, আপনার টিমে এখনো ভিনাগ্রে ঘুরঘুর করতেছে, আপনার টিম আরো খারাপ হইতে পারে। না না না, নেই নেই নেই, বের হয়ে গেছে বের হয়ে গেছে। I will come back to that when we talk about transfers. ভিনাগ্রে শেষ, ভিনাগ্রের দিন শেষ, প্রায়োরিটি। সো এনিওয়ে, ফিক্সচারের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার কাছে প্রথম যে ফিক্সচারটা আসলে খুবই আই ক্যাচিং মনে হচ্ছে আর কি এই গেম উইকের জন্য, সেটা হলো সাউথহ্যাম্পটন ভার্সেস নিউক্যাসল। নিউক্যাসল এখনো ওয়াটার টাইট না ডিফেন্সিভলি এবং তাদের এখনো যথেষ্ট গ্যাপ আছে। যেভাবে আসলে সাউথহ্যাম্পটন খেলছে, পার্টিকুলারলি ইংস অ্যান্ড ওয়ার্ড প্রাউস, আমার মনে হয় দেয়ার ইজ গোলস ইন দিস গেম। বাট একটাই কনসার্ন আমার যেটা আছে সেটা হলো সাউথহ্যাম্পটনের ক্ষেত্রে, সেটা হলো যে সাউথহ্যাম্পটন তাদের হোমে আবার বেশি একটু অ্যাগ্রেসিভ খেলে না। সো এটা একটা কনসার্ন, বাট আই এম স্টিল এক্সপেক্টিং যে সাউথহ্যাম্পটনের এখান থেকে অনেক পয়েন্ট আসবে। সো এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট গেমটা যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হলো এভারটন ম্যান ইউনাইটেড। রিচার্লিসন এখনো বাদ আছে, হি ইজ কামিং ব্যাক ইন গেম উইক 9, নন গেম উইক 8। সো রড্রিগেজ ব্যাক করার একটা পসিবিলিটিস আছে। কোলম্যান নেই এখনো। সো এখন পর্যন্ত বেশ কয়েকটা ইনজুরি আছে এবং আমরা অলরেডি দেখছি যে এভারটনের ফ্লোটা টু সার্টেন এক্সটেন্ট নষ্ট হয়ে গেছে পরপর দুইটা ডিফিটের কারণে। ম্যান ইউনাইটেড অলসো নট লুকিং গ্রেট, পার্টিকুলারলি আর্সেনালের সাথে হেরে যাওয়া এবং চেলসির সাথে ড্র করা। প্রিমিয়ার লিগের পার্সপেক্টিভ থেকে অনেকে হয়তো আমাকে বলবে যে না, চ্যাম্পিয়ন্স লিগে আমরা খুব ভালো করছি, বাট উই আর টকিং অ্যাবাউট প্রিমিয়ার লিগ। সো প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাদের, বাট অ্যাওয়ে পারফরমেন্সে আমি অবশ্য অনেক ভালো কিছু আশা করছি, পার্টিকুলারলি ফ্রম ব্রুনো। সো এইটা একটা বড় ম্যাচ হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক যেটা আমি এভারটনের ক্ষেত্রে বলবো যে রিচার্লিসন এখন পর্যন্ত 7টা ম্যাচ বেসিক্যালি মিস করেছে এভারটনের জন্য, এবং এই 7টা ম্যাচেই কখনো এভারটন জিততে পারেনি আর কি। এটা হলো ফ্যান্টাসি ফুটবল স্কাউট থেকে আমি এই স্ট্যাটিস্টিক্সটা পেয়েছিলাম আর কি। নেক্সট যে ম্যাচের কথা আমি বলবো সেটা হলো ওয়েস্ট হ্যাম ফুলহ্যাম। আমার মনে দিস ইজ গোইং টু বি আ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ। অনেকে এই ম্যাচটাকে টার্গেট করে অনেক ধরনের ট্রান্সফার করছেন, আমিও করেছি। উই উইল ডিসকাস দ্যাট অ্যাবাউট ইন ট্রান্সফারস। সো এখানে অ্যান্টোনিও খেলবে কিনা এটা একটা বিরাট একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে, বাট আই থিঙ্ক ওয়েস্ট হ্যাম উইল উইন অ্যান্ড দে উইল কিপ আ ক্লিন শিট, আমার ধারণা। আর লাস্ট ম্যাচ আমি যেটা বলবো সেটা হলো ম্যান সিটি আর লিভারপুল। Well, Man City seems to be back defensively.
attack-wise still shaky, but whether that shaky attack is good enough for Liverpool defense, I think it is. আমার কাছে মনে হয় so there will be goals I think in this match আমার কাছে মনে হচ্ছে so Mane's form again is quite good. Salah's form is again very good. At least away form এই সিজনে তার খুব ভালো so he can continue to do well in this form. So এই ছিল আমার কাছে ফিক্সচারের আপডেট পারভেজ তোর কাছে কিছু বলা আছে ফিক্সচার নিয়ে ফিকচার নিয়ে আমি একটা ম্যাচের কথাই বলবো সেটা হলো চেলসি শেফিল্ড চেলসি মোটামুটি লাস্ট গেমে কি আমরা যেটা দেখছি যে চেলসি বার্নডেল মাঠে 3-0 গোলে দিচ্ছে এই ম্যাচে ডেফিনেটলি চেলসি কামব্যাক করছে আমার কাছে মনে হচ্ছে চেলসির মধ্যে যে একটা জড়তা ছিল সেই জিনিসটা কাটে গেছে আর শেফিল্ডকে আমরা অনেকটাই দেখছি যে এই শেফিল্ড সে আগের বছরের শেফিল্ড ডিফেন্সিভলি সেরকম না আই থিংক চেলসি এই ম্যাচে আবারও একটা বড় স্কোর করবে মেবি 2-0 অথবা 3-0 আই থিংক এটা ওয়ান সাইডেড একটা ম্যাচ হবে চেলসির জন্য রাইট শেফিল্ডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে শেফিল্ড এখন পর্যন্ত কিন্তু প্রায় 26 গোল অ্যাটেম্পটস কনসিড করছে এই পর্যন্ত সো চেলসির একটা বড় পসিবিলিটি আছে আর কি এখানে এনিওয়ে আশফাক স্ট্যান্ড-আউট ফিকচার আমার কাছে এই উইকে উড বি স্পার্স ভার্সেস ওয়েস্ট ব্রম West Brom has one of the worst defenses this season. আপাতত যা দেখা গেছে আর Spurs has one of the best attacks. People who wants to captain মানে এই উইকে probably Spurs assets সব থেকে highest captaincy পাবে. So I think it will be a very one-sided মানে competition এই ফিকচারটা. Another picture regarding what you said, যে আপনি যেটা বললেন যে Southampton আর Everton. So what you've seen যে Southampton attack mostly relies on Ings. So without Ings আসলে তারা কতটা attacking potency আছে সেটা নিয়ে আমার একটু ডাউট আছে. Ings has a slight knee injury. So the understanding is that the injury is not as serious as first thought, but there's a good chance he will miss the next game. There's a good chance. There's no official news as of yet, but there's an international break after that. So hote pare je otar pore she abar ferot ashbe. Everton without Rodriguez actually has looked a bit toothless. Eta ashole ami na bollei na. So Man United I think has a good chance to bounce back. So Everton if James does not play, I'm not sure they are very good up front creatively. But standard fixture would be the Spurs versus West Brom fixture. No, that's a very good one. That's indeed a very good one. Pranay, fixture এর ক্ষেত্রে কোনো inputs? আমার মনে হয় যে মোটামুটি সবই তো কভার হয়ে গেছে আমি আসলে আশফাকের সাথে একমত যে ওয়েস্ট ব্রম আর স্পার্সের ফিকচারটাই সবচেয়ে বেস্ট হবে এফপিএল পয়েন্ট অফ ভিউ থেকে আর এভারটন ম্যান ইউনাইটেড আমার মনে হয় যে একটু ডিফেন্সিভ খেলা হবে দুই দলই থাকবে যে সিএসটা মানে ক্লিন শিট রাখার জন্য চেষ্টা করবে চেলসি শেফিল্ডের ম্যাচে আসলে চেলসির যে অ্যাটাকিং এবং ডিফেন্সিভ অ্যাসেট আছে এরা আসলে ভালো করবে এবং আমার মনে হয় যে ম্যাক্সিমাম ট্রান্সফার এবং ইভেন ক্যাপ্টেন্সির দিকে হচ্ছে গিয়ে চেলসি প্লেয়ারদের হচ্ছে গিয়ে প্রায়োরিটি থাকবে চেলসি এবং স্পার্স প্লেয়ারদের প্রায়োরিটি থাকবে রাইট ওকে so that's quite a comprehensive coverage of the fixtures so let's move on to the next one transfer Pranay take us through so already game week 8 এর যে পারফরম্যান্স ছিল এখানে যে চারটা প্লেয়ারকে ফিচার করা হয়েছে চারটা প্লেয়ারই খুবই ভালো পারফর্ম করেছে বিশেষ করে জুমা হচ্ছে গিয়ে ডিফেন্সিভলি পয়েন্ট দিয়েছে এবং অ্যাটাকিং পয়েন্ট রিটার্নও দিয়েছে দেন জিয়াসও খুবই ভালো খেলেছে এই প্রথম জিয়াস হচ্ছে গিয়ে ওভার 60 মিনিট খেললো এবং অলরেডি এই ম্যাচেই মনে হয় 14 পয়েন্টস এর মতো দিল আর কি তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম ম্যানেজাররা চেলসির নেক্সট ফিকচারও যেহেতু ভালো এই দুইটা প্লেয়ারকেই খুব বেশি টার্গেট করবে আর এছাড়া গ্রিলিশ তো ভালো খেলছেই গ্রিলিশ অলরেডি লিভারপুলের ম্যাচের পরে এই ম্যাচে আবার ডাবল ফিগার একটা স্কোর দিল আর ওয়ার্ড প্রস লাস্ট দুই ম্যাচই ভালো খেলেছে দুই ম্যাচই হচ্ছে গিয়ে ডাবল ডিজিটের রিটার্ন দিয়েছে আমার মনে হয় যে এই চারটা প্লেয়ার টপ ট্রান্সফার টার্গেটে থাকবে এর বাইরে যদি বলি এর বাইরে হচ্ছে গিয়ে আমার যেটা সাজেশন থাকবে যে ক্রেসওয়েল মেইনলি হচ্ছে গিয়ে ওয়েস্ট হ্যাম যে ধরনের ডিফিকাল্ট ফিকচারের ভিতর দিয়ে গেল ওখানে কিন্তু ক্রেসওয়েলের পারফরমেন্স খুব ভালো ছিল অ্যাটলিস্ট এই দুই ম্যাচের
গেম উইক 6 এবং 7 এর আগের 3 ম্যাচ সে খুবই ভালো, এবং নেক্সট ফিকচার গুলি খুবই ফেভারেবল ক্রেসওয়েলের জন্য। আমার মনে হয় যে ক্রেসওয়েল একটা ডিফারেন্সিয়াল টার্গেট হতে পারে। আর আরেকটা হচ্ছে গিয়ে ভেস্টাগার্ডও কিন্তু খুবই ভালো খেলছে। লাস্ট 5টা গেম উইকে 6 এর উপরে ওর হচ্ছে গিয়ে এভারেজ ছিল। এটা খুবই ইমপ্রেসিভ। ইভেন 2টা গোল ছিল, 3টা সিএস ছিল। আমার মনে হয় যে টপ টার্গেটে হচ্ছে গিয়ে নেই, বাট তারপরেও এটা হয়তো ভবিষ্যতে আরো আরো বাড়বে, ট্রান্সফার ইন আরো বাড়বে হচ্ছে গিয়ে ভেস্টাগার্ড। No, that's very interesting. আমার কিছু স্ট্যাটিস্টিক্স আছে এদের ব্যাপারে যেটা আমি শেয়ার করতে চাই, বাট বিফোর আমি ওই পারভেজ আর আশফাককে জিজ্ঞেস করি যে আর কারো কোন কোন ট্রান্সফার যা আছে আর কি। কার্ডজুমা কিন্তু এখন পর্যন্ত ডিফেন্ডারের দিক থেকে সবচেয়ে মোস্ট শট অন টার্গেট এখন পর্যন্ত কার্ডজুমার, যেটা হলো 5। গ্রিলিশের ক্ষেত্রে আমি যদি বলি, গ্রিলিশ হলো গত ম্যাচে গত গেম উইকে মানে গেম উইক 7-এ 5টা শট বক্স নিয়েছে, যেটা হলো সবচেয়ে বেশি ছিল এই গেম উইকে। এবং তারপরেই ছিল হলো উইলসন, টর অ্যান্ড ডমিনিক ক্যালভার্ট-লুইন, যারা 4টা করে নিয়েছে আর কি। এছাড়া আসলে যেটা আছে হলো তো এখানে হলো টার্গেটের ক্ষেত্রে আমি বলতে পারি টার্গেট আর ক্যান্সেলও, যারা অলরেডি 4টা করে চান্সেস ক্রিয়েটেড করেছে অলরেডি এই গেম উইকে। সো এই ছিল আপাতত কিছু স্ট্যাটিস্টিক্স আর কি এই ক্ষেত্রে। আশফাক, ট্রান্সফার্স? So I absolutely agree with the Zuma and Grealish pick. Zuma, I think 7 game weeks already has 3 goals, which is beyond outstanding. That is absurd, in fact. So as a center back, Zuma be a good target. He's decently priced. He's only 5.2, I think, and his price will only go up. Grealish, well, he's the center of most attacking play for Villa. Villa still has good fixtures, upcoming good fixtures. So Zuma and Grealish are definitely good shouts to bring in at least this game week or the next. So Ziyech or Ward-Prowse, regarding Ziyech, well, গত ম্যাচেও এক্সেলেন্ট খেলছে, ও গোলটাও খুব ভালো নিচ্ছে, no doubt, but we all knew his potential, but ওই তো because it has only been one match, I would like to see him perform more on a consistent level before bringing him in. I agree. So regarding Ziyech, I think I would hold on to him, hold on transferring him in before I see more consistent performance. Okay, Ward-Prowse's choice. Well, Ward-Prowse had an outstanding game. Well, beyond doubt, he had 2 free kicks. It was his birthday. আরেকটা গোল যেটা সেটা ওর কর্নার থেকেই আসছে. So point wise, he had an outstanding game. But Ward-Prowse is someone I don't think will provide you consistent value for money in the long run, because Ward-Prowse is a set piece specialist or always deep lying playmaker. He plays alongside Romeo, I think, Southampton area. So he almost never goes up front. He is usually a deep lying playmaker. So আমার এর আগের সিজনে এরকম উইকস গেছে যে Ward-Prowse goals and assists দিছে, বাট ওটা আমি তাকে কখনোই কনসিস্টেন্টলি রাখতে দেখি নাই। I don't think সে, although he is a good hot target this week, but I don't think ও সেটা কনসিস্টেন্ট রাখতেও পারবে because he plays so deep. প্রণয় ভাইয়ের সাথে আমি আরেকটা জিনিসের যেটা একমত, সেটা হচ্ছে this is the time to bring in West Ham assets. I really agree with this because there's a fixture swing from game week 8 and so on. Regarding which West Ham assets to bring in, Cresswell is a good option. I admit he's on corners. He has provides good crosses. Already has a few assists, but I have my eye on Kofal. আমি রিজনটা বলতেছি আর কি, বিকজ ওয়েস্ট হ্যাম কি আপনার একই চোখ না, আপনি কোফাল নিয়েন না প্লিজ, আপনি নিয়েন না, আপনি নিলে কোফা লাগবে। এনিওয়ে, তো আমরা ব্যক্তিগত টিমের ব্যাপারে পরে আসি, ঠিক আছে? বিকজ না, I have my reasons, because হচ্ছে ওয়েস্ট হ্যাম has been playing kind of like a 3-5 formation or a 3-4-3 formation, something like that. So what we have seen, there's Masaku on the left wing, and Cresswell has been playing on the left center back. So there has been times where they switch to a back 4. So when they switch to a back 4, I'm not sure which is the more prioritized
left back here. Whether Masuaku would play or whether Cresswell would play. Kofal, on the other hand, right-sided, is uncontested, and he already has 2 assists this season. He's very even good price. It's only 4.5. So that is someone you can worth considering on. Jodi Antonio fit thakto ami Antonio ke suggest kortam, but I'm not sure je play next game week or not. That's it for me. রাইট, আমি মাসুয়াকু আর ক্রেসওয়েলের ব্যাপারে একটা ছোট পয়েন্ট বলি। সেটা হলো যে বিগত কয়েক সিজনে যখন দে ওয়ার প্লেইং 4 at the back, তখন কিন্তু কন্টিনিউয়াসলি ক্রেসওয়েল খেলছে এবং মাসুয়াকু বেসিক্যালি এখনো কিন্তু লেফট ব্যাকে খেলছে না, হি ইজ প্লেইং মোর অ্যাজ আ উইং ব্যাক। সো বেসিক্যালি তারা যদি শিফট করে ওয়েস্ট হ্যাম, আমার ধারণা হচ্ছে যে তারা আলটিমেটলি ব্যাক 4-এ গেলে উইং ব্যাকটাই আলটিমেটলি চলে যাবে, যেটা হলো মাসুয়াকু। সো আমি ধারণা করছি যে মাসুয়াকু উইল বি দ্য ওয়ান যাকে ড্রপ করা হবে আর কি। That's my expectation, of course, but let's see what David Moyes thinks. পারভেজ, তোর কোনো ট্রান্সফার আছে? না না, আমার বেসিক্যালি তেমন ট্রান্সফার ইন নিয়ে কোনো কথা বলবো না। আমি জাস্ট ট্রান্সফার আউট নিয়ে দুইটা যদি বলি, যে এই গেম উইকে কিন্তু মিশেল এবং সেইস এই দুইটা প্লেয়ার মোটামুটি, মিশেল এবং সেইস তারা বেস্ট 11-এ ছিল না, স্টার্টিং 11-এ ছিল না। তাতে অনেকে শঙ্কার কারণে হয়তো বা অনেকে জুমাতে যাচ্ছে বা এটা দেখতে। যেমন আমি সেইসের যদি ট্রান্সফার আউট দেখি, প্রায় 1 লাখের উপর তাকে ট্রান্সফার আউট করছে, আর মিশেলকেও অলমোস্ট 1 লাখ ট্রান্সফার আউট করছে। আমি নট শিওর যে আসলে সেইস আর মিশেল কি আসলে স্টার্টিং 11-এ থাকবে কিনা, এটা অনেকে শঙ্কার কারণে হয়তো বা। আমার এটা নিয়ে একটু বলার আছে আর কি পারভেজ ভাই। সাইসের হচ্ছে কি লাস্ট সিজনে ক্রিস্টাল প্যালেসের এগেইনস্টে যে ডাবল হেডার গেম, রাইট, সেটা আমরা এই আমাদের যে রিভিউ প্রোগ্রামটা ছিল সেখানে অবশ্য নাদিম এই জিনিসটা আমাদেরকে ইনফর্মটা দিছে যে সেই ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সাথে খেলে না। তো এটা আমার কাছে আর তেমন কোনো নাই, এটাই ট্রান্সফার ছিল। No, but it's interesting. That might be a reason why Saiz was dropped in the first place. Yeah, there was a reason. কারণ সে আলটিমেটলি প্রথম ম্যাচে যেটা হয়েছিল, জাহা তাকে আসলে ঘূর্ণিপাক খাওয়াইছিল আর কি বেসিক্যালি, ঠিক আছে? আমি খেলাটা নিজেও দেখছিলাম, সে ঘূর্ণিপাক খাইছিল আর কি জাহার কারণে। সো যে পরের ম্যাচে যেটা হয়েছে যে সে সব ম্যাচই খেলছে, শুধু এসে যে ক্রিস্টাল প্যালেস হঠাৎ করে আউট অফ দ্য ব্লু তাকে বসায় দেওয়া হয়েছে। আবার যে ক্রিস্টাল ম্যাচের খেলা শেষ হয়ে গেছে তাকে সে আবার প্রত্যেকটা ম্যাচে 90 মিনিটস করে খেলছে। তো উই ডোন্ট নো, বাট আসলে গত বছর অনেক ইজি ছিল আর কি উলভস কে প্রেডিক্ট করা, এবারে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে উলভস কে প্রেডিক্ট করা। বাট এনিওয়ে, লেটস মুভ অন টু দ্য নেক্সট সেকশন, ক্যাপ্টেন্সি। সো আশফাক, তোমার ক্যাপ্টেন্সি অপশনস কেইন, সন, ডি ব্রুইন এন্ড জাহা, টেল আস। Okay, so because of the fixture, I think এই উইকের সবথেকে ফেভারিট অপশনস হচ্ছে কি কেইন এন্ড সন। কেইনের এই সিজনের স্ট্যাটিস্টিক্স is fantastic, is above fantastic. Kane already has 8 assists as a center forward. He already has 8 assists, and he already has 6 goals. So his playing standards has drastically increased. He's excellent on form. So Kane is if you have a must have player in your team right now, it's Harry Kane, because they are playing one of the worst defenses in Premier League so far this season. So Kane and Son both are great prospects. Son, on the other hand, is already on goal this season. That is on par with Dominic Calvert-Lewin, I think. So Kane arekta advantage, he's on penalties. So, between them, I think Kane is the favorable option and Son is the second best. But it's a no-brainer if you want to pick captaincy this week, and if you have any one of them. Kevin De Bruyne, well, Kevin De Bruyne, I think after he came back from his injury, has been flying under the radar a bit. I think he still has great potential to deliver against Liverpool. Why I am considering him is because, well, the worst defense this season has been West Brom, I think. In terms of goals conceded, worst defense is West Brom. Can anyone guess who the next worst defense is? Fulham. It's Fulham. It's Liverpool. Fulham. So Liverpool has conceded 15 goals this season. Statically, এটা আমি যদি বলি এটা হলো statically, but
অন্য দিক থেকে যদি আসি তাহলে না, ওটা একটা 7টা গোল খাওয়ার কারণে এই স্টার্টটা এরকম I agree. এটা আসলে মেইনলি টেস্ট করে দিয়েছে। ডিফেন্সিভ সিচুয়েশন এই মুহূর্তে খুব বেশি ইমপ্রেস করছে আমার মনে হয় না, primarily because their center back situation is very bad at the moment. Gomez is the only recognized center back at the moment. Fabinho is injured. Van Dijk is injured long term. So ওরা last match যাকে খেলাইছে someone who I've never heard of before. So I think City will have a go with Liverpool this week, and I think they will win, and Kevin De Bruyne will be among the points. Regarding Zaha, there are some of my fellow fantasy managers had captained Zaha this week. So নাদিম ভাই একটু আগে যে বলতেছিলেন যে বিলো 1% যারা ছিল সবাই খুব ভালো পাইছে, সবাই পায় নাই, অনেকে জাহা ক্যাপ্টেন্সি দিছিল, যারা জাহা ক্যাপ্টেন্সি দিছিল তারা খুব একটা ভালো পয়েন্ট পায় নাই, বাট জাহা হ্যাজ very good option to get points this week. I'll tell you why, because I was talking last week about high line defenses, and Zaha thrives on players like Zaha or Vardy thrives on defenses which plays a high line and they can run into spaces, running behind them. So Zaha, I think, will thrive against Leeds defense as such, and they are playing at home as well. Another thing is that because Milivojevic is suspended, I think he'll also be among the penalties if Palace gets them. That's it from me. If anyone else has any suggestions. No, I just want to give you some bookies clean sheet bet যেটা আমি দেখলাম আর কি, বেটিং এর জন্য যে odds গুলো দেওয়া হচ্ছে আর কি বুকদের কাছ থেকে। So just to come back, Kane and Son against West Bromwich. West Bromwich এর প্রায় 15% chances আছে clean sheet রাখার, just 15%. De Bruyne against Liverpool. Liverpool এর clean sheet রাখার possibility according to the bookies 17%, 1-7. And Zaha versus Leeds. Leeds এর clean sheet রাখার possibility আছে হলো 32%. So just that clean sheet probability যে জানা ভালো, এই কারণেই যে bookies have so many things, তারা অনেক রিসার্চের পরে এই নাম্বার পার্সেন্টেজটাতে আসে আর কি। So it's very good in terms of our FPL understanding আর কি। Anyway, আমার কোনো ক্যাপ্টেন নাই এখানে। So প্রণয়, আমার মনে হয় যে চেলসির যে ফিকচার আছে, চেলসি টিম থেকে কেউ ক্যাপ্টেন হতে পারে। এটা হচ্ছে কি একটা মানে আমার মনে হয় যে এই ফিকচারে at least চেলসির প্রবাবিলিটি বেশি থাকবে, at least ওয়ার্নারের দিকে হয়তো অনেকেই যাবে। I agree on this, but it's the same thing with West Ham. See, West Ham এর কিন্তু pictures so ভালো, they've been playing good, but you don't have a go-to player, one go-to player regarding selecting someone, especially from West Ham or from Chelsea. It can be Warner, can be Ziyech, but West Ham এর ক্ষেত্রে it can be Forlans, it can be Bowen, মানে can be যদি অ্যান্টোনিও থাকতো তাহলে হয়তো শিওরলি বলা যেতে পারতো যে অ্যান্টোনিও থাকতো, তো আমি বলতাম যে হ্যাঁ অ্যান্টোনিও plays up front, you take Antonio, he'll be among the points, but সবাই অ্যান্টোনিকে ক্যাপ্টেন regarding একটা জিনিস এখানে আছে, আমি যেটা বলবো যে ওয়ার্নার না সরি জিএক্স এর কথা যদি বলি, জিএক্স কিন্তু মাত্র 3টা গেম খেলছে এবং 3টা গেমে কিন্তু এখন পর্যন্ত চেলসির কিন্তু এফপিএল ইনভলভমেন্ট কিন্তু তার 69%। চেলসির যে গোল ইনভলভমেন্ট গুলো 69% কিন্তু সে চেলসির গোলের সাথে ইনভলভ। তো আমি প্রণয়ের সাথে একমত যে এখানে চেলসি ডেফিনেটলি একজন, চেলসি থেকে একটা ক্যাপ্টেন ডেফিনেটলি, এবং ওয়ার্নারও সেম, ওয়ার্নারেরও কিন্তু পসিবিলিটিটা অনেক বেশি। এছাড়া যদি আমি যদি একটা অন্য ক্যাপ্টেনের কথা বলি, সেটা হলো বামফোর্ড কিন্তু এখন পর্যন্ত হোমে যতটা ভালো করছে তার চেয়ে বেশি ভালো করছে কিন্তু অ্যাওয়েতে কিন্তু বামফোর্ডের। এবং বামফোর্ডের আরেকটা সবচেয়ে বড় স্ট্যাটিক ছিল, এখন পর্যন্ত শট ইন দা বক্স বামফোর্ডের ধারের কাছেও কেউ নাই। এটা হলো একটা very good point. Away form এ Bamford is doing very good. এখন পর্যন্ত সে হোম গেমে ম্যাচে সে ব্ল্যাঙ্ক করছে, বাট অ্যাওয়েতে সে সবগুলোতেই প্রায় 3টাতেই সে গোল দিছে, সো which is very good. আমি ডিসএগ্রি করব না যে আসলে চেলসির অপশনটা খুবই ভালো, বাট প্রবলেম হলো যে দিব কাকে? ওয়ার্নার ক্যান বি বেঞ্চড, গত ম্যাচে দেখছি। তো
Chilwell, I am not in favor of. এখন ইংল্যান্ডে যে অবস্থা চলছে, ইংল্যান্ডে কিন্তু উনি একটা ডিফেন্ডারে উনি এখন এই মুহূর্তে দিবে, এই মুহূর্তে নাই উনি। নাদিম, তোর যেহেতু হচ্ছে কি আসলে টিম ভালো করতেছে না, একদম একটা ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন দেওয়াটা বেটার হবে। হ্যাঁ, খুব ভালো পয়েন্ট রিটার্ন আসছে। হ্যাঁ, আমি লুকম্যানকে দেই। বিরুদ্ধে that's a good option. It's a good option. না, এইভাবে বলতেই পারে আসলে যারা ফ্লাইং হাই, হ্যাঁ, যাদের এখন র‍্যাঙ্ক ভালো, 5 বছর পরে তারা ভালো খেলতে। একটু দেখতেছিলাম বুঝছেন, এই যে অফ টাইমে আপনার টিমটা আমি দেখতেছিলাম। নাদিম ভাই, আপনি এই উইক কারে ট্রান্সফার আউট করছেন বলেন তো, সবাই শুনুক। আচ্ছা, ওটা আমরা নেক্সটে আসবো আমার মনে হয়। আমি আরেকটা ক্যাপ্টেনের ব্যাপারে আরেকটা কথা বলতে চাই। আমরা ওই সেকশনে আসছি। হ্যাঁ, এই ক্যাপ্টেন্সিটা শেষ করে ফেলি। এই গেম উইকে যেটা সবচেয়ে কষ্ট হবে যে সবার জন্য, যে সবার টিমে কিন্তু সন এবং কেন আছে। আমি ছোট্ট একটা কথা বলবো যে কেন এবং সনের যে কে ক্যাপ্টেন হবে না, এক্ষেত্রে যদি আমি বলি সনের কিন্তু অ্যাওয়ে ফর্ম কিন্তু কেনের চেয়ে অনেক ভালো। সন কিন্তু 19 পয়েন্ট পার গেম তার হলো অ্যাওয়েতে, আর সনের সেই কেনের কিন্তু সেই ক্ষেত্রে 14। আর হোমের রেকর্ড কিন্তু আমার কেনের ভালো, বাট সনের কিন্তু সেখানে ভালো না। সো এই ম্যাচটা কিন্তু ওয়েস্ট ব্রুমের সাথে অ্যাওয়ে। সো এখানে আসলে সন না কেন এটা ডিসাইড করা আসলে খুব টাফ হয়ে যাবে এই ম্যাচে, যদিও সনের কিন্তু অ্যাওয়ে ফর্ম কিন্তু খুবই ভালো। Right, fair point. Let's move to the next section. Differentials. Right. So differentials যদি তুই বলিস, তারপরে আমরা আমাদের পার্সোনাল টিমের কথা বলতে পারি। রাইট। ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আশফাক ভাইয়ের সাথে আমি একমত, এবং প্রণয়ের সাথেও আমি একমত যে এখানে ক্রিস ওয়েল অনেকের ফেস এবং মিশেলকে সরাই আসলে কাকে নিবে। ওয়েস্ট হ্যামের দিকে যাচ্ছে, এবং ডেফিনেটলি ওয়েস্ট হ্যামের যদি আমি ক্রিস ওয়েলের দিকে তাকাই, 5.1 মিলিয়নের একজন ডিফেন্ডার। সে টানা 7টা ম্যাচই খেলছে, কোনো ম্যাচে সে বসে নাই। তার টিম সিলেক্টেড বাই 7.4%। সে অলরেডি 3টা অ্যাসিস্ট, এবং তার এফপিএল গোল ইনভলভমেন্ট কিন্তু খুবই ভালো, 23%। এবং সে 2টা বিগ চান্স ক্রিয়েট করছে। আর তারপরে যদি আপনি বলি জিএক্স, অনেকে রড্রিগাস বা এই প্লেয়ারকে নিয়ে অনেকেই হামিস রড্রিগাসকে নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে কোথায় ট্রান্সফার করবে। সো জিএক্স হলো আরেকটা আমার কাছে অল্টারনেটিভ অপশন, যেখানে তার টিম সিলেক্টেড বাই কিন্তু 4.8%। এবং যেটা আমি একটু আগেই বললাম যে জিএক্স এর কিন্তু এফপিএল গোল ইনভলভমেন্ট কিন্তু 66% এখন পর্যন্ত, এবং সে অলরেডি একটা বিগ চান্স ক্রিয়েট করছে। এবং এই ম্যাচে, লাস্ট ম্যাচে আমরা দেখছি যে সে একটা গোল এবং একটা অ্যাসিস্ট। আরেকটা যদি অল্টারনেটিভ আমি ডিফারেন্সিয়ালের কথা বলি, সেটা হলো ওয়ার্ড প্রাউস কিন্তু লাস্ট ম্যাচে যেভাবে খেলছে, যে তার এফপিএল গোল ইনভলভমেন্ট কিন্তু 28%, এবং সে খুবই লো তার সিলেক্টেড বাই 4.3%। এখন পর্যন্ত সে ফ্রি কিক কিন্তু গত ম্যাচে 2টা ফ্রি কিক নিয়েছে, 2টাতেই সে গোল করছে, এবং সে ডেড বল স্পেশালিস্ট। আমি ডেফিনেটলি এটা সবাই জানে, এফপিএল যারা খেললে তারা সবাই জানে যে। তো এই 3টা মোটামুটি আমার কাছে ডিফারেন্সিয়াল প্লেয়ার মনে হয়, যাদেরকে আসলে এই মুহূর্তে নেওয়া যাইতে পারে। সামনের দিকে তাদের ফিকচারও কিন্তু ভালো এই 3জন প্লেয়ারেরই। তো এটাই ছিল নাদিম আমার কাছে। একটা ডিফারেন্সিয়াল বলতে পারি, সেটা হলো বেলেরিন, হেক্টর বেলেরিন। এখন আর্সেনালের ফিকচার চেঞ্জ, যেভাবে আর্সেনাল খেলছিল, আর্সেনাল লুকস মোর লাইক আ ডিফেন্সিভ টিম রাদার দ্যান অ্যান অ্যাটাকিং টিম। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বেলেরিন ইজ ভেরি গুড, কারণ তার অ্যাটাকিং পোটেনশিয়ালসটা যথেষ্ট, সে দুর্দান্ত ক্রস করছে, মাত্র 6.2%। আশফাক, কোনো ডিফারেন্সিয়ালস? Differentials also, like I think Kofal would be a good differential. Cresswell is already covered. Kofal has virtually no competition for places. He's very attacking as a wing back. At the back four, he can be also good. So that is one option. Another player I have my eye on is Ayat Al-Nouri. Because he has hit the ground running for Wolves. He has been very good. So I think regarding left back situation, observation এ রাখা উচিত আসলে the situationটা এই মুহূর্তে কি, বা মানে সাইজ খেলবে নাকি কিলম্যান খেলবে, আসলে এটা একটু অবজারভেশনে রাখা উচিত। বাট nevertheless I think Ayat Al-Nouri would be a good option. That's it for me. I think I'll be focusing on my defenses for the next few game weeks. So that's it for me. Right. Good point.
I'll keep that in mind when I'm going to discuss about my transfers, Ashfaq. You're focusing on your defense. Pranay. আমার মনে হয় যে মানে যে প্লেয়ার গুলি পারফর্ম করছে তার মধ্যে ডিফারেন্সিয়াল অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি আর খুব বেশি ডিফারেন্সিয়াল নিয়ে চিন্তা করে তো আসলে লাভ নেই, যদি পয়েন্ট না দেয় আসলে ডিফারেন্সিয়াল হয়তো কোনো লাভ নেই, তাই না? সো কনফিডেন্টের দিক থেকে সবচেয়ে ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে গিয়ে প্রিমিয়াম প্লেয়ার মোটামুটি সেট। সবার টিমে মোটামুটি 6টা প্লেয়ার আমার মনে হয় যে আছে, যে কেন, সন, সালাহ, ডি ব্রুইন আর স্টার্লিং। এই প্লেয়ার গুলি সবার টিমে। আমার সিটির কোনো প্লেয়ার নাই। আমারও নাই যাই হোক, আমার ম্যানচেস্টার থেকেই কোনো প্লেয়ার নাই। আমারও ম্যানচেস্টার থেকে কোনো প্লেয়ার নাই। হ্যাঁ ভাই আপনাদের পূজা করা যায় না ভাই? আপনাদেরকে পূজা করা উচিত। আপনারা এত মহান, ম্যানচেস্টার ছাড়াই আপনারা পারলে ইংল্যান্ড থেকে ম্যানচেস্টারের নাম মানে পুরোপুরি মুছে দেওয়ার চেষ্টা করেন। ইমোশন দিয়ে খেললে হবে না রে ভাই। আমার মনে হয় যে এই বছর এটাই হচ্ছে কি সবচেয়ে মানে ডিফারেন্ট সিচুয়েশন। আগে কখনো যেটা চিন্তা করা যেত না যে ম্যানচেস্টার সিটির কোনো একটা প্লেয়ার না দিয়ে আমরা এফপিএল টিম করব, এবারে দেখা যাচ্ছে যে ম্যানচেস্টার সিটি বাদ দিয়ে আমরা ভালো পয়েন্ট পাচ্ছি আর কি এখন পর্যন্ত। বাট আমার মনে হয় যে বেশি ডিফারেন্সিয়াল নিয়ে আসলে চিন্তা করা at least we need to go with the flow. 6 or 7 প্লেয়ার্স আমাদের থাকতেই হবে, দেন তারপরে 2টা অথবা একটার জন্য আসলে আমার মনে হয় যে এখানে যথেষ্ট চয়েস দেওয়া আছে। এর থেকে আসলে বেশি আপাতত এই স্টার্লিং কিন্তু এখনো ডিফারেন্সিয়াল। হ্যাঁ স্টার্লিং কিন্তু এখনো ডিফারেন্সিয়াল। হ্যাঁ, এবং স্ট্যাটিস্টিক্স বলছে যে তার অ্যাসিস্ট করার পসিবিলিটি, এক্সপেক্টেড অ্যাসিস্ট যদি আমি দেখি তার সবচেয়ে বেশি। সো আমি আসলে ঠিক জানি না কেন মানুষ এখনো স্টার্লিং এর দিকে যাচ্ছে না। আমার অ্যাগুয়েরো নিয়ে প্রচুর হাই হোপস ছিল, এত ইজিলি ইনজুর্ড হয়ে গেল, খুব হাই হোপস ছিল। রাইট না, এরকম হাই হোপস থাকা ভালো। তো যেটা হবে যে আলটিমেটলি যেটা হয় যে সেটা হলো যে আমরা যেটা করি আর কি সাধারণত, সো সেটা হচ্ছে যে হাই হোপস রাখি, বাট আলটিমেটলি তোমার ওই পুরোপুরি জিনিসটাকে ফুলফিল হয় না আর কি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি বললাম যে আমার কথা মনে হয়েছে যে যদি আমার ট্রান্সফারের ক্ষেত্রে যদি আমি আসি আর কি। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট সেকশন বিফোর আই স্টার্ট সেইং অ্যাবাউট ইট। সো আমার মনে হয়েছে যে নেক্সট ট্রান্সফার আর ডিফারেন্সিয়ালস এর ক্ষেত্রে আমি যদি বলি, আমার টিমটার মধ্যে অনেকই ডিফারেন্সিয়াল। আমার এখনো মানে আছে, আমার স্টার্লিং আছে, যারা দুজনই এখন পর্যন্ত ডিফারেন্সিয়াল। আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু প্লেয়ার হলো সান, আমার হাইয়েস্ট ভ্যালু প্লেয়ার হলো, এরপরে হলো রড্রিগেজ, আর তারপরে হলো ইংস। সো বাকিরা যাদেরকে আমি নিয়েছি, হ্যাঁ এই গেম উইক খারাপ হয়েছে আই নো, বাট আমার বিগত 3 উইক গেম উইক কিন্তু ইট ওয়াজ সুপার। সো আই এম কোয়াইট হ্যাপি উইথ মাই টিম। ভিনাগ্রের কথা যদি আমি বলি, হি ইজ নট দেয়ার এনিমোর আশফাক, হি ইজ নট দেয়ার। আমি ফাইনালি যেটা চিন্তা করেছিলাম গেম উইক শুরু থেকে, মানে আমি এমন ভাবে খেলবো যাতে আমার অ্যাটলিস্ট গেম উইক 8 পর্যন্ত আমার ডিফেন্সে হাত দিতে না হয় আর কি। সো দ্যাটস হাউ ইট রোলড আপ। Exactly, Kofal and Criswell. That's as simple as that. I'm going double West Ham. এটা তো আমার ব্যক্তিগত ট্রান্সফারস। আমার পার্সোনাল ক্যাপ্টেন চয়েস যদি আমি বলি, আমি মোস্ট লাইকলি উইথ সান। এটা হলো আমার ট্রান্সফারস। আশফাক? I own both Kane and Son. I haven't decided yet. I'm leaning a bit towards Kane because he has great assist potential. He's also on penalties. I'm leaning a bit towards Kane, but it will be probably one of them, either Son or Kane. Right. Pranay? Obviously, either Son or Kane. Obviously. So, কোনো ডিফারেন্সিয়ালস আসতেছে তো টিমে, বা কোনো ট্রান্সফার ইন? No transfer in. Wow, excellent. Parvez? আমার টিমে তো একটা ট্রান্সফার লাগবেই, কারণ আমার টিমে ক্যাস্টাগনি আছে। ক্যাস্টাগনি 21 নভেম্বরের আগে শেয়ার ব্যাক করতেছে না, সো আমি অলরেডি ট্রান্সফার ইন করছি। আমি ক্যাস্টাগনের জায়গায় আমি কিন্তু ওয়েস্ট হ্যামে যাই নাই, আমি গেছি হলো ডালাসে গেছি, লিডসের ডালাসকে আমি নিছি। আমি নেওয়ার পরের দিনই অবশ্য সে কালকে গোল করছে। আর সবচেয়ে বড় কথা হলো চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহ, ইউরোপা লিগের সপ্তাহ এবং
আমরা সবাই মোটামুটি জানি যে ইংল্যান্ডে কিন্তু সেকেন্ড টাইমের মতন লকডাউন দিছে, যে কোনো প্লেয়ার যে কোনো সময় কোভিডে আক্রান্ত হইতে পারে। তো প্যাশেন্টলি আসলে ট্রান্সফার করা দরকার, এইরকম আর্লি ট্রান্সফার আসলে করা ঠিক না, যদিও আমি করে ফেলছি। তো এনিওয়ে, আর আমার ক্যাপ্টেন চয়েস ওই সেটাই, কেন অথবা সনের মধ্যে কোনো একজন। রাইট, আমি আসলে ট্রান্সফার এখনো ফুললি করিনি, যেটা আমি বলি ভিনাগ্রে আউট হয়েছে কারণ আমাকে কফালকে নিতে হবে, সো আই ওয়েন্ট ফর ভিনাগ্রে এন্ড কফাল। বাট আমার নেক্সট ট্রান্সফার আমি যেটা করব তাহলে আর ডেফিনেটলি আমি ক্রেসপোতে যাব, এবং আমি মাইনাস 4 খাবো এই উইকে। বাট এখন করব না, না -4 আমি এখন খাবো না, সেটা হলো আলটিমেটলি ইনজুরি ভিডিও দেখার পরে। কারণ যদি আমি দেখি যে অ্যান্টোনিও খেলছে, দেন देयर ইজ আ পসিবিলিটি যে আমি অ্যান্টোনিওকে নিয়ে আসতে পারি। সো দ্যাট ওইটার জন্য আমি একটু ওয়েট করবো আর কি। যদিও ক্রেসওয়েলের দাম বেড়ে গেছে, সো ইটস অ্যানাদার প্রবলেম, পরে দেখা গেল টাকা হবে না। But anyway, thank you guys, thank you so much. And FPL managers, if you like the show again, please smash that subscribe button, press that bell, ঘন্টি বাজাতেই থাকেন। আমরা আপনাকে কন্টেন্ট দিয়ে আপনার নোটিফিকেশনের ঘন্টি বাজাতেই থাকবো। Thank you everyone. Thank you Ashfaq. Thank you Pranay. Thank you Parvez. Good luck everyone for the next game week. Good luck for everyone. Take care. Allah Hafiz. Right. Bye bye.